বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কোভিডের টিকা দেওয়া শুরু হবে। আমরা যেটা আশা করছি যে বেক্সিমকো আমাদেরকে জানিয়েছে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। বিতর্কিত 1-11-র 14 বছর আজ সেনা সমর্থিত সেই সরকারের রাজনৈতিক সংস্কারের স্লোগানের পরিণতি কি হয়েছে? বাংলাদেশে এবার চালের বাজারে ঘাটতি কেন হলো? সরকার কি সময় মতো টের পেয়েছিল? আর মেঘালয় সীমান্তে এক ভারতীয় নাগরিকের মৃত্যু নিয়ে তুলকালাম, বিজিবির দিকে অঙ্গুলি। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি, শাকিল আনোয়ার। বাংলাদেশে এ মাসের 9 ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম আজ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা যেটা আশা করছি যে বেক্সিমকো আমাদেরকে জানিয়েছে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। এটা সিরাম ইনস্টিটিউটের বিদেশ রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত আইনকানুন আছে সেটা করতে তাদের এই সময়টুকু লাগবে। তারপরে আমরা যে সমস্ত তালিকা দিব তাদের কাছে, দেশের কোন কোন জায়গায় তারা পৌঁছাবে, আমাদের তালিকা অনুযায়ী সেই সমস্ত জায়গায় পৌঁছে দেবে। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম। তার ওই সংবাদ সম্মেলনে গিয়েছিলেন আমাদের সংবাদদাতা সাইয়েদা আক্তার। তিনি এখন ঢাকার স্টুডিও থেকে আমার সাথে যোগ দিচ্ছেন। সাইয়েদা, এই যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছে ভ্যাকসিন দেওয়ার, বিস্তারিত বলুন প্লিজ। শাকিল, এই ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সরকারের এই রকম প্রয়োগ পরিকল্পনা এটি প্রথমবারের মতো প্রকাশ করা হলো। অর্থাৎ কবে আসছে, কবে নাগাদ দেয়া হবে এবং কাদেরকে কিভাবে দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত বলা হয়েছে আজকে। এবং এতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে শুরুতেই একটি সরকারি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে 26শে জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন একজন নাগরিক। এবং টিকা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে এর আগ পর্যন্ত সরকারের পরিকল্পনা ছিল প্রথম দফায় 50 লাখ ভ্যাকসিন আনার পর 25 লাখ মানুষকে প্রথম ডোজ দেয়া হবে। কিন্তু আজকে জানানো হয়েছে যে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে এবং এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে প্রথম দফায় যে 50 লাখ টিকা আনা হবে তার পুরোটাই 50 লাখ মানুষকে দিয়ে দেয়া হবে। এবং এখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি ব্যাখ্যা দিয়েছেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার নতুন তথ্য অনুযায়ী প্রথম ডোজ দেওয়ার 2 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে এবং সে কারণে একবারে যে পরিমাণ টিকা আসবে, অর্থাৎ যে 50 লাখ টিকা একবারে আসার কথা তার পুরোটাই দিয়ে দেয়া হবে। এবং 2 মাসের মধ্যে আরও টিকার চালান আসবে। এর ফলে প্রথমবারে যাদের টিকা দেওয়া হবে তারা দ্বিতীয় ডোজ টিকা পাবেন যখন তৃতীয় দফা টিকার চালান আসবে, এইভাবে। তো সাইয়েদা, এই যে 50 লক্ষ মানুষকে টিকা দেয়া হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে, সারা দেশেই কি যাবে এটা? এই টিকাটা কিভাবে যাবে, কোথায় রাখা হবে, এটা কারা দেবে? শাকিল, যেটি আজকের সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে এই টিকা বিতরণ করার জন্য সরকারের পরিকল্পনা হচ্ছে শুরুতেই জেলা শহরগুলোতে পাঠানো হবে এবং এই টিকা দেওয়ার জন্য সারা দেশে প্রায় 7,500-এর মতো কেন্দ্র করে টিকা দেওয়া হবে। প্রথম ধাপে অগ্রাধিকারের বিবেচনা ধরা হয়েছে অনুমোদিত সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, রাষ্ট্র পরিচালনায় অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, মৃতদেহ
মৃতদেহ সৎকারে নিয়োজিত মানুষ, প্রবাসী অদক্ষ শ্রমিক সহ নানা খাতের মানুষেরা। এবং যেমনটি বলছিলাম যে একজন নাগরিককে যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তিনি ওয়েব পোর্টাল থেকে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করবেন, এরপর তাকে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে তার কবে নাগাদ টিকা দেওয়া হবে এবং তাকে 2 ডোজ টিকা নেওয়ার পর একটি সরকারি কার্ডও দেওয়া হবে, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে যে ভ্যাকসিন সনদ দেওয়া হবে। এবং ইতিমধ্যেই বলা হয়েছে যে এই জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগই সম্পন্ন করেছে, যেখানে টিকা সংরক্ষণের জন্য 64টি জেলায় ইতিমধ্যেই বিশেষায়িত রেফ্রিজারেটরের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় টিকা রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে এবং 28টি জেলায় ইতিমধ্যেই সেই ব্যবস্থা রয়েছে। এরকম এক একটি WIC বলা হয় যেই বিশেষায়িত রেফ্রিজারেটর যেখানে এই টিকাগুলো সংরক্ষণ করার পরিকল্পনা করা হচ্ছে, সেখানে জানানো হয়েছে যে একবারে 1 থেকে 4 লাখ পর্যন্ত ভায়াল সংরক্ষণ করা যায়। এবং সরকার আরও বিস্তারিত বলেছে যে কিভাবে টিকা দেওয়া হবে, প্রতিটি কেন্দ্রে 2 জন নার্স থাকবেন এবং 4 জন স্বেচ্ছাসেবী থাকবেন, এইরকম সব পরিকল্পনার কথা বলা হয়েছে। সাইয়েদা, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে 2007 সালের 11ই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে একটি অরাজনৈতিক সরকারের ক্ষমতা কেড়ে নেয়ার যে বিতর্কিত ঘটনা ঘটেছিল, আজ তার 14 বছর। সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথম থেকেই দেশের রাজনৈতিক সংস্কৃতি বদল বা সংস্কারের কথা বলা শুরু করে এবং এজন্য রাজনৈতিক দলগুলোর উপর এবং প্রতিষ্ঠানগুলোর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। কিন্তু 14 বছর পর কথিত সেসব সংস্কারের পরিণতি কী হয়েছে, ঢাকায় তা বোঝার চেষ্টা করেছেন আমাদের সংবাদদাতা কাদির কল্লোল। 14 বছর আগে 11ই জানুয়ারি জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় এসেছিল ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকার রাজনৈতিক সংস্কারের যে উদ্যোগ নিয়েছিল তাতে রাজনৈতিক দলগুলোতে শীর্ষ নেতার কর্তৃত্ব খর্ব করে গণতান্ত্রিক চর্চার কথা বলা হয়েছিল। এই উদ্যোগে আওয়ামী লীগ এবং বিএনপি বড় 2 দলকেই টার্গেট করার বিষয়টি দৃশ্যমান ছিল। সংস্কারপন্থী হিসেবে একটি অংশ তৈরি করে বিএনপিতে বিভক্তি আনা হয়েছিল, আওয়ামী লীগেও সংস্কারপন্থী একটা অংশ দাঁড় করানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রওনক জাহান বলেছেন, রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে সংস্কারের বিষয়টি আসেনি, ফলে চাপের মুখে দলগুলো তখন সংস্কারের কথা বললেও সেটা আর হয়নি বলে তিনি মনে করেন। যেহেতু দলের এই সংস্কারের কথা বাইরে থেকে তখন বলা হচ্ছিল, তখন দলগুলা তখন নির্বাচনের আগে চাপের মধ্যে ছিল, কিন্তু ক্রমাগত এই রকমের বাইরে থেকে দলগুলোর উপরে তো চাপ দেওয়ার মতন তেমন কোনো শক্তি আর নেই। অর্থাৎ দলগুলা তাদের নিজেদের ইচ্ছা মতন আগে যেভাবে চলছিল তারা সেভাবেই চলছে। আওয়ামী লীগ এবং বিএনপি 2 দলে সংস্কারপন্থী অংশের নেতৃত্বে যারা ছিলেন তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা এখন রাজনৈতিক সংস্কারের প্রশ্নে কোনো কথা বলতে চাননি। তবে এখন এই 2 দলের মূল নেতৃত্বের অনেকে বলেছেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার বা মাইনাস করার কিছু তৎপরতা নিয়েছিল, যা তখন দৃশ্যমান হয়েছিল। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনসমর্থনের কারণে সেই সরকারের চাপিয়ে দেওয়ার চেষ্টা তখনই ব্যর্থ হয়েছে বলে তারা মনে করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, চাপিয়ে দিয়ে রাজনীতিতে সংস্কার করা যায় না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং রাজনীতিতে তার নিজস্ব গতিতেই সংস্কার হচ্ছে বলে তিনি মনে করেন। যারা এই দল এই ধরনের কথা বলে তারা তো আবার আরেক পার্টি ফর্ম করে, জরুরি এলান হয়, মাই ডিয়ার কান্ট্রিম্যান, কান্ট্রি ইজ নট ফিট ফর ডেমোক্রেসি, আর জরুরি এলান দিয়ে আমরা চলি না। অনেক তো চেষ্টা করছেন, হ্যাঁ সংস্কারবাদী অমুক তমুক, কিন্তু তারা হালে পানি তো পায় নাই। আর কারোর ডিকটেশনে চলাটা সংস্কার, তাই না? আমরা আমাদের পার্টি কনফারেন্স হচ্ছে, বিভিন্ন টায়ারে কমিটি আছে। এই গত নির্বাচনে বিএনপি কিন্তু পার্লামেন্টারি গ্রুপ করার মতো আসন সংখ্যা পায় নাই, তারপরেও আজকে তাদের সংসদ সদস্য সামনের সারিতে বসেন এবং আজকে মিছিল মিটিং হচ্ছে, সেখানে কর্তৃত্ববাদী হলো কোথায়? এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার খর্ব করা এবং কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা সহ নানা অভিযোগ রয়েছে বিরোধী দল বিএনপির। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 14 বছর আগের রাজনৈতিক সংস্কারের বিষয়ে আওয়ামী লীগের সাথে বিএনপি নেতাদেরও বক্তব্য
একই রকম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, বন্দুকের জোরে ক্ষমতা দখল করে যদি ওই ধরনের কোনো উদ্যোগ না হয়, এই উদ্যোগ আমরা সবসময় সেটা কখনোই সফল হয় না। মাইনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার এসেছিল, এই সরকার সম্পূর্ণ অবৈধ সরকার ছিল। দুর্ভাগ্যজনক ভাবে এই বিষয়টা ছিল বাংলাদেশকে রাজনীতিকরণের একটা প্রক্রিয়া। কেন জানি না আমাদের দেশের যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সুশীল সমাজের মানুষেরা, তারা সেদিন এই ১/১১ সরকারকে সমর্থন দিয়েছিলেন। সেই যুক্তিতে যেখান থেকে নতুন একটা ধারা, গণতান্ত্রিক ধারা শুরু হবে, এটা হয় না। পরিবর্তন হয়নি কারণ ওই যে আপনার রাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এখন তো দুর্ভাগ্যজনক হবে এখন যারা দেশ শাসন করছে তারা ওই একইভাবে পরিচালিত হচ্ছে। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দলগুলোর মধ্যেও যে বিতর্ক রয়েছে, সেই পরিস্থিতি অদূর ভবিষ্যতেও কাটিয়ে ওঠা কতটা সম্ভব তা নিয়ে বিশ্লেষকদের সন্দেহ রয়েছে। কাদির কল্লোল। বাংলাদেশে এবার চালের বাজারে ঘাটতি কেন হলো? সরকার কি সময় মতো এই ঘাটতির কথা টের পেয়েছিল? এ নিয়ে একটি সাক্ষাৎকার শুনবেন একটু পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে কোনো ধরনের সরকারি যোগাযোগের ওপর থেকে এক দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর চীন এর নিন্দা করেছে। চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, চীন দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরোধিতা করে এবং তার স্বার্থহানি করে এমন যে কোনো অন্তর্ঘাতমূলক কাজ তারা প্রতিরোধ করবে। ওই মুখপাত্র অভিযোগ করেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিষয়টি নিয়ে খেলছেন। গতকাল সাগরে বিধ্বস্ত হয়ে ডুবে যাওয়া একটি বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের জন্য ইন্দোনেশিয়ায় এখন এক বিরাট তল্লাশি অভিযান চলছে। ৫০টির বেশি জাহাজ এবং ১৩টি বিমান এতে অংশ নিচ্ছে। রাজধানী জাকার্তার কাছে সমুদ্রে বিধ্বস্ত বোয়িং 737-এর ধ্বংসাবশেষের সন্ধানে তারা গোটা এলাকা চষে বেড়াচ্ছে। বিমানটির লেজ, যাত্রীদের কিছু জিনিসপত্র এবং কিছু যাত্রীর দেহাবশেষ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। ভারতে সরকার নতুন কৃষি আইন সংক্রান্ত বিরোধ যেভাবে সামাল দিচ্ছে, দেশটির সুপ্রিম কোর্ট তার জন্য সরকারের কঠোর সমালোচনা করেছে। হাজার হাজার কৃষক গত নভেম্বর থেকে রাজধানী দিল্লির উপকণ্ঠে এসব আইনের প্রতিবাদ করছে। তাদের অভিযোগ, নতুন আইনের ফলে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। সুপ্রিম কোর্ট বলছে, উভয় পক্ষের মধ্যে আলোচনা যে পর্যায়ে রয়েছে তাতে তারা হতাশ। এইসব আইন স্থগিত রাখার জন্য আদালত সরকারকে নির্দেশ দিয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মধ্যে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নাগর্নো কারাবাখের মালিকানাকে কেন্দ্র করে দুটো দেশের মধ্যে সবশেষ যুদ্ধের পর এটাই তাদের প্রথম বৈঠক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়োজিত এক আলোচনায় যোগ দিতে তারা দুজনেই এখন মস্কোতে রয়েছেন। তাদের মধ্যে নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করা হবে বলে ওয়াশিংটনের এক ঘোষণার পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গোষ্ঠীটি। একজন হুথি নেতা বলেছেন, এর পাল্টা জবাব দেবার অধিকার তাদের রয়েছে। তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে বলেন, চলমান গৃহযুদ্ধে ইয়েমেনিদের হত্যা এবং অনাহারে থাকার পেছনে যারা রয়েছে তাদের এই প্রশাসন সমর্থন দিচ্ছে। ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি সতর্ক করে দিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহে ব্রিটেনে করোনা ভাইরাস মহামারী সবচেয়ে গুরুতর আকার নেবে। তিনি বলেন, ব্রিটেন এখন যে ধরনের স্বাস্থ্য পরিস্থিতির সম্মুখীন তা সাধারণ শীতকালীন পরিস্থিতির চেয়ে আলাদা। তিনি জনগণের প্রতি লকডাউনের নিয়ম কড়াকড়িভাবে মেনে চলা এবং বাড়ির বাইরে কারো সাথে যোগাযোগ ন্যূনতম পর্যায়ে আনার আহ্বান জানিয়েছেন। মানসী বড়ুয়া। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতেই সিডনি টেস্টের খবর। সিডনি টেস্ট ড্র করে ফেলল ভারত। প্রায় হারতে বসা টেস্টের পঞ্চম দিনে এসে এমন অবস্থাও এসেছে যখন মনে হচ্ছিল ভারত জিতে যাবে। ঋষভ পান্ত ও চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর ড্রয়ের জন্য ব্যাট করে ভারত। শেষ পর্যন্ত পুরো দিন ব্যাট করে ৩৩৪ রান তোলে ৫ উইকেট হারিয়ে। ১৬১ বলে ২৩ রান করেন বিহারি, ১২৮ বলে ৩৯ রান তোলেন অশ্বিন। এ দুজন মিলে ২৫৯ বল খেলেন। মাঝে চড়াও হয়ে খেলে ৯৭ রান তুলে জয়ের আশা দেখান ঋষভ পান্ত। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্টিভ স্মিথ। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোনো ম্যাচে হারেননি আজিঙ্কা রাহানে। ১৫ই জানুয়ারি শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট সিরিজের শেষ টেস্ট। এই টেস্টটি হবে ব্রিসবেনে। যদিও এর আগে ব্রিসবেনে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কুইন্সল্যান্ড রাজ্যের কড়া কোয়ারেন্টিন নিয়ম মানতে চাচ্ছিল না ভারত। তারা দাবি জানিয়েছিল এর আগে যেহেতু কোয়ারেন্টিন তারা করেছে ১৫ দিন, তাই এখানে
তাদের জন্য নিয়ম যাতে কিছুটা শিথিল করা হয় সেই দাবি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তবে শেষ পর্যন্ত ব্রিসবেনে কম দর্শক ঢুকতে দেয়া হবে বলে দেওয়া হয় এবং ভারতীয় ক্রিকেট দল রাজি হয় এই ম্যাচটি ব্রিসবেনেই খেলতে। এর আগে চতুর্থ টেস্টটি তারা সিডনিতে খেলতে চেয়েছিল। বাংলাদেশে সম্প্রতি শেষ হয়েছে জাতীয় পর্যায়ের উশু প্রতিযোগিতা। একটি ডিসিপ্লিনে স্বর্ণ এবং আরেকটি ডিসিপ্লিনে রৌপ্য জিতেছেন চারু। তিনি বলছিলেন তার অর্জন ও তার যাত্রা শুরুর কথা। সেটাতে আমি অংশগ্রহণ করেছি এবং সেটাতে আমি রৌপ্য পদক অর্জন করেছি। আর আজকে যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে তাইচি জিয়ান, যেটাতে আমি গোল্ড পেয়ে। আমি বাংলাদেশ আনসার হয়ে খেলি আর সিলেট জেলা থেকে। প্রথমে আমি যখন আমার জিএসসি এক্সাম শেষ করি তখন একদিন আমাদের যে স্টেডিয়াম আছে সেইখানে আমি আমার আন্টি আউটডোরে দেখতেছি এরকম উশু হচ্ছে প্র্যাকটিস। তো উনার নিজের পছন্দের ভিত্তিতে উনি আমাদেরকে ভর্তি করালেন ওখানে, আমাকে আর আমার বড় বোনকে। ওদিকে পাকিস্তান সুপার লিগে ডাক পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। এর আগে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানরা এই টুর্নামেন্টটি খেলেন। বড় নামের মধ্যে রশিদ খান লাহোর কালান্দার্সে খেলবেন, ইসলামাবাদ ইউনাইটেডে খেলবেন কলিন মানরো, হাসান আলী, অ্যালেক্স হেলসরা। করাচি কিংসে বাবর আজম, মোহাম্মদ আমির খেলবেন। সুলতান মুলতানসে আছেন ক্রিস লিন, ইমরান তাহির। ক্রিস গেইল খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে। ইউরোপিয়ান ফুটবলের খবর। ইতালিয়ান লিগে জুভেন্টাস সাসেলোর সাথে 3-1 গোলের একটি জয় পেয়েছে। এই ম্যাচে নিজের ক্যারিয়ারের 759তম গোলটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওদিকে মেরিনের বিপক্ষে টটেনহ্যাম 5-0 গোলের একটি জয় পেয়েছে এফএ কাপের একটি ম্যাচে। ইউএস পিজিএ চ্যাম্পিয়নশিপ যুক্তরাষ্ট্রের একটি গলফ টুর্নামেন্ট, যার আয়োজকরা গলফ কোর্সের তালিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ কোর্সের নাম সরিয়ে নিয়েছে। 2017 সালে ইউএস ওমেন ওপেনও এই গলফ কোর্সে খেলা হয়েছিল। এই আসরটির আয়োজকরা মনে করছেন গত বুধবারে যা ঘটেছে তারপর এই কোর্স ব্যবহার করা পিজিএর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর পর তা নিয়ে শোক এবং ক্রোধ গত কয়েক বছরে বেশ পরিচিত একটি দৃশ্য। কিন্তু গত 10-12 দিন ধরে এর উল্টো ছবি দেখা যাচ্ছে ভারতের মেঘালয় সীমান্তে সাউথ গারো হিলস জেলায়, যেখানে স্থানীয় পুলিশের ভাষ্যমতে বিজিবির গুলিতে সীমান্তে একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর পর স্থানীয় গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ের রাসনগর গ্রামের বাসিন্দা 48 বছর বয়সী থেডিয়ান জি মমিনের গুলিবিদ্ধ মরদেহ সীমান্তের কাছে বাংলাদেশের দিক ঘেঁষে পড়ে থাকতে দেখা গিয়েছিল গত 29 ডিসেম্বর সকালে। স্থানীয় গ্রামবাসীরা বলছেন তার আগের রাতেই বাংলাদেশের দুষ্কৃতীরা তাকে টেনে হিঁচড়ে সীমান্তের অন্য পারে নিয়ে যায় এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সহায়তায় সূর্যপুর ডুমিলকুড়া সীমান্তের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। রাসনগর গ্রামটি যে ওয়েস্ট গারো হিলস জেলায় পড়ছে, সেখানকার পুলিশ প্রধান প্রিয়াংশু পান্ডে বিবিসি বাংলাকে এদিন জানান, The statement of the villagers is that he was last seen one day before his reported death. He had crossed the border fence. তিনি বলছিলেন প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জবানবন্দি দিয়েছেন ওই ব্যক্তিকে শেষবারের মতো দেখা গিয়েছিল তার মৃত্যুর ঠিক আগের দিন বিকেলে। তিনি সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিকেল 4:30 নাগাদ ক্ষেতের শাকসবজি তুলতে গিয়েছিলেন, তবে পুরোপুরি ভারতের সীমানার ভেতরেই ছিলেন। পরদিন সকালে বিএসএফ আমাদের জানায় যে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করার কথা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের জানিয়েছে। BGB has informed that they shot dead one Indian national. So this report came from BSF. BGB has admitted, BGB is claiming that they fired in self-defense. বিএসএফ আমাদের বলে যে বিজিবি গুলি চালানোর কথা স্বীকার করলেও আত্মরক্ষার্থেই সেই গুলি চালানো হয়েছে। ওই ব্যক্তির কাছে ইয়াবা মাদকের ট্যাবলেটও ছিল বলে বিজিবি দাবি করেছে। অথচ তার নামে পুলিশের কাছে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এলাকায় বরং তার বেশ সুনামই ছিল। চোরাকারবারেও সে জড়িত ছিল না, এলাকার বাসিন্দারা তাই স্তম্ভিত। বিজিবির বক্তব্য তারা মোটেও বিশ্বাস করতে পারছেন না। His reputation had been good, so definitely they are unable to believe that version. স্থানীয় বিএসএফ কর্তৃপক্ষ ইতিমধ্যেই সীমান্তের অন্যদিকে ময়মনসিংহ সেক্টরে মোতায়েন বিজিবির 39 ব্যাটালিয়নের কাছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। এদিকে এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হওয়ার পর মেঘালয় রাজ্য সরকারও বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসাং বিবিসিকে বলছিলেন, No, not yet, because this issue has been handed over to BSF. They are taking care of the issue, everything. That's what we are waiting the report of BSF. উপমুখ্যমন্ত্রী মিস্টার টিনসাং জানান, সরকার বিষয়টি বিএসএফ এর হাতেই ছেড়ে দিয়েছে
এবং বিএসএফ কর্তৃপক্ষের রিপোর্টের অপেক্ষায় আছে। আমরা এইটুকু জানি, কমান্ড্যান্ট পর্যায়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এদিকে এই বিতর্কের মধ্যেই সীমান্ত এলাকার আরেকটি ঘটনাকে ঘিরেও মেঘালয়ে উত্তেজনা ছড়িয়েছে, যেটি ঘটেছে রাজ্যের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলায়। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, ২রা জানুয়ারি রাতে ওই জেলার আমজালং গ্রামে বিজয় রংপির সুপারি বাগানে ঢুকে ফসল চুরি করার চেষ্টা করছিল একদল বাংলাদেশি দুষ্কৃতী। বিজয় রংপি সেটা টের পেয়ে বাধা দিতে গেলে তাকে পিছমোড়া করে বেঁধে বাংলাদেশের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু তার চিৎকারে গ্রামের লোকজন জড়ো হয়ে যাওয়ায় সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। মেঘালয়ে বিএসএফ এর পক্ষ থেকে টুইট করে এ ঘটনায় গ্রামবাসীদের ভূমিকার প্রশংসাও করা হয়েছে। Out of 448 kilometers of the borders of Meghalaya with Bangladesh, almost 70%. মেঘালয়ে মোতায়েন বিএসএফ এর আইজি হরদীপ সিং দুদিন আগেই এক সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন, মেঘালয় ও বাংলাদেশের 440 কিলোমিটার লম্বা সীমান্তের 30% এলাকায় এখনও কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয়নি, আর সেটা যতদিন না হচ্ছে ততদিন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সীমান্তে বেশ কয়েকটা জায়গায় বেড়া বসাতে বাংলাদেশ সরকারের অনুমতিও লাগবে। আমরা তাদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও করেছি। Where we need some clearance from the Bangladesh government. শুভজ্যোতি ঘোষের পাঠানো রিপোর্ট শুনছিলেন। বাংলাদেশের চালের ব্যবসায়ীরা বলছেন, বাজারে ঘাটতি পূরণে এবছর 10 থেকে 15 লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স উচ্চপদস্থ সরকারি সূত্র উদ্ধৃত করে বলছে, নভেম্বর থেকে এ পর্যন্ত বাংলাদেশের সরকার 4,10,000 টন চাল আমদানির জন্য দরপত্র আহ্বান করেছে। চালের বাজারে এবছর এই ঘাটতি কেন তৈরি হলো জানতে কথা বলেছিলাম বাংলাদেশ অটো মেজর হাস্কিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লায়েক আলীর সাথে। করোনায় তো সারা বিশ্বে আক্রান্ত, আমাদের দেশে এখান থেকে ব্যতিক্রম তা না। এটি একটি কারণ। আরেকটা কারণ হলো যে আপনি জানেন আমাদের গত সিজনের উপর্যুপরি বর্ষণ, বন্যা, বাংলাদেশের বেশ কিছু নিম্নাঞ্চল নদী অববাহিকায় তারা ধানই শেষ পর্যন্ত লাগাতে পারে নাই। সেই কারণে আমনের ফলন আমরা গত 3 মাস আগের থেকে বলে আসতেছি খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়কে, আপনারা যেভাবে অ্যাসেস করতেছেন আর আমরা আমাদের দিক থেকে যে অ্যাসেসমেন্ট আছে তাতে 10-12 লক্ষ মেট্রিক টন চাল এবারে কম উৎপন্ন হতে যাচ্ছে। ইতিমধ্যে হারভেস্টিং যখন শুরু হয়ে গেল, আমরা তারপরে আবারও বললাম যে অন্যান্য বছর আমনের গড় যে ফলন ছিল এবারে সেখান থেকে গড়ে প্রতি একরে 4 থেকে 5 মণ কোন কোন এলাকায় ফলন কম হচ্ছে, অর্থাৎ ধান মাড়াই করতে গিয়ে দেখা যাচ্ছে যে ধানের অনেক কমে আসতেছে। অথচ মাঠে কিন্তু খুবই ভালো চেহারা ছিল, কিন্তু এই ধান টিটা হয়ে গেছে। এগুলির কারণে দেখা যাচ্ছে এবং আলটিমেটলি খাদ্য এবং কৃষি মন্ত্রণালয় পর্যালোচনা করে আমাদের এবং আপনাদের কথা শুনেছে, কিন্তু আপনারা কতদিন আগে থেকে এটা বলছিলেন সরকারকে যে কম হতে পারে? হারভেস্টিং এর 1.5 মাস আগে, অগাস্টের শেষ থেকে আরম্ভ করে অক্টোবরের মধ্যে আমরা সাক্ষাতে কথাবার্তা বলছি এবং লিখিতও দিছিলাম। তখন সরকার আপনাদের কথা অতটা গুরুত্ব দেয়নি তাহলে? না, ওনারা মনে করছেন কৃষি মন্ত্রণালয় যে তথ্য দিচ্ছেন এটা সঠিক, তারা তো। এবং এখনো দেখেন কোন কোন সংস্থা এরকম বলতেছে যে এবছরের জুনে 30 জুন গিয়ে বাংলাদেশে 30 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত হবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। এবং আপনি কি মনে করেন যে এই যে নভেম্বর থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে 4,10,000 টন ইতিমধ্যেই তারা টেন্ডার করেছে সরকার নিজেরাই, শেষ পর্যন্ত আপনাদের কথা তারা মেনে নিচ্ছে না কি সরকার? আমরা তো এদেশেরই জনগণ, সরকারও বসে নেই। আমরা একথা বলবো না যে আমাদের কথা মেনে নিয়েছে, তবে আমরা যেটা ভালো মনে করেছি সরকারকে সাজেশন দিয়েছি। মিস্টার আলী, আপনাদের হিসাব কত, মানে এই বছরে কত শর্টফল হতে পারে, মানে কত ঘাটতি হতে পারে, কত চাল কেনা লাগতে পারে বাংলাদেশের, কি মনে হয় আপনার? এটাও আমরা বলেছি মিনিমাম 10 লাখ, উপরে 15 লাখ মেট্রিক টন। আবার এর চেয়ে বেশি ঢুকলে আবার কৃষক 17 সালের মতো ক্ষতিগ্রস্ত হবে। তো এই যে 10-15 লাখ টন চাল বাইরে থেকে পাওয়া কতটা সহজ হবে বলে মনে হয়, নাকি পাওয়া সম্ভব? এটা আমার মনে হয় ইন্ডিয়ার থেকেই আমরা পেতে পারি। সরকার বলতেছে মিয়ানমার থেকে নিবে, সরকার বলতেছে থাইল্যান্ড থেকে নিবে, কিন্তু ওইদিকে চাল বোধহয় আমাদের চলবে না, কারণ ওরা তো আতপ।
তাই এগুলি কথা বলতে গেলে রাজনৈতিক হয়ে যায়। সেটা হলো দেখেন পেঁয়াজ, ভারত যতই কাছের বন্ধু হোক না কেন, তারা যখনই বুঝতে পারে তার জনগণের একটু কষ্ট হতে যাচ্ছে দেন স্টপ করে দেয়। তো চালের ক্ষেত্রে আমরা যতদূর জানি ভারতের যে উৎপন্ন হয়েছে বা এবারে এই আবাদ হয়েছে তাতে আমাদের 10-12 লাখ টন চাল তাদের দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়, মানে তারা বিক্রি করতে পারে, এটা করতে পারে। কিন্তু প্রবলেম একটা বড় ধরনের হয়ে আছে সারা বিশ্ব জুড়ে, সেটা হলো চীন করোনার কারণে এরা প্রচুর পরিমাণে চাল কিনছে। এটি একটি আমাদের সামনে কোনো বাধার সৃষ্টি করবে কিনা আপনারা কিভাবে জানছেন যে চীন চাল কিনছে? এটা তো মিডিয়া থেকে জানা যাচ্ছে, তাদেরকেই কিন্তু ভারত গুরুত্ব বেশি দিবে বলে আমার ধারণা। এই অবস্থা কতদিন চলতে পারে? ধরুন বাংলাদেশ 4,10,000 টন ইতিমধ্যেই টেন্ডার করেছে, 1.5 লক্ষ টন ইতিমধ্যেই চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে। তো চালের বাজারে তার প্রভাব কতটা দেখা যেতে পারে, কবে দেখা যেতে পারে? এটা সার্বিকভাবে এটা বলা যায়, চাউল যেভাবে আসতেছে এবং আসবে তাতে আমার মনে হয় যে আর চালের দাম বাড়বে না, আস্তে আস্তে একটু কমতে পারে। তবে চিকন মানের যে চালটা আমরা যেটা মিনিকেট বলি, সামনে মে মাসে এই ধানটা আবার নতুন করে উঠবে। এটা নিয়ে আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট ওই চিকন চাল নিয়ে বোধহয় অত চিন্তা করেন না। সাধারণ মানুষের সেই চালটা কমে আসবে, মানে আপনি বলছেন যে আমদানি করা চাল আসতে থাকলে এটা কমবে আর কি? জি, ইতিমধ্যেই কিন্তু আপনার হিলি বর্ডার দিয়ে চাল ঢোকা শুরু হয়ে গেছে ইন্ডিয়া, যে পাবলিক যে আমদানি, পাইকারি বাজারে কিন্তু ইতিমধ্যেই চালের বাজার কমতে আরম্ভ করেছে। লাইক আলী, এবারে ফেসবুকে আজকের তর্ক বিতর্ক। ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও বেশ কিছু বিষয় আছে আলোচনায়, সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির, আজকে একটা পজিটিভ খবর দিয়েই শুরু করতে চাই, সেটা হলো গাছ বন্ধু ওয়াহিদ সরকার এখন ঢাকায়। বিবিসির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে 2018 সালে গাছের পেরেক তোলা নিয়ে ওয়াহিদ সরদারের ওপর একটা প্রতিবেদন করে বিবিসি। এরপর উৎসাহ পেয়ে গত 2.5 বছরে প্রায় 10,000 গাছ থেকে প্রায় 450 কেজি পেরেক অপসারণ করেছেন তিনি। নীলা, তিনি কিন্তু যশোর, ঝিনাইদহ সহ 7টি জেলার গাছ থেকে পেরেক অপসারণ করে এখন ঢাকায় এসেছেন। সে নিয়ে আজ আরও একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে বিবিসি বাংলার ফেসবুক ও ইউটিউবে। তার নিচে স্বাভাবিকভাবে এসেছে নানান মন্তব্য। শাহ আলিমুল হক যেরকম অনেকটা ছন্দ মিলিয়ে লিখেছেন, প্রকৃতির প্রেমে যে পড়ে তার কি মন রয় ঘরে, প্রকৃতি দয়াময়ের মতো, ওনার জন্য সবসময় দোয়া রইল। নুরুল্লাহ শেখ নয়ন লিখেছেন, শুভ কামনা আপনার জন্য। যখন মানুষ মানুষের জন্য কিছু করে না, তখন আপনি গাছের জীবনের চিন্তা করছেন। আর নবী নেওয়াজ অভিনন্দন জানিয়ে লিখেছেন, বাংলাদেশে কিছু মানুষ বিকৃত রুচি ও বিকৃত চিন্তাভাবনা পোষণ করেন, যেমন গাছপালা ধ্বংস করা, পশু পাখিকে নির্যাতন করা, শিশু বুদ্ধি প্রতিবন্ধীদের ও গৃহকর্মীদের নির্যাতন করা। এই শ্রেণীর মানুষদের স্থান পাগলাগারদে। MH সোহানের মন্তব্য, চারপাশে বর্বরদের ভিড়ে যখন মন সংকুচিত হয়ে আসে, তখন এই মানুষগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবন মানেই প্রতিযোগিতা নয়, কিছু কিছু কাজ সত্যিই প্রতিযোগিতার ঊর্ধ্বে, যাতে আত্মার শান্তি, মানুষের শান্তি। এদিকে আবারও আলোচনায় এইচএসসি পরীক্ষার বিষয়টি, অর্থাৎ আইন সংশোধন করে পরীক্ষা ছাড়াই এই মাসে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। মোশাহিদুর রহমান জয় লিখেছেন, ইতিহাসের সবচেয়ে অযৌক্তিক সিদ্ধান্তগুলোর মধ্যে এটি অন্যতম, এতে কোনো সন্দেহ নেই। মৌসুমী ময়না মজা করেই লিখেছেন, আফসোস কেন যে 19-20 সেশনের শিক্ষার্থী হলাম না। এদিকে ঘুম কুটুম নামের একটা আইডি থেকে লেখা হয়েছে, এটা চরম অন্যায় করা হলো শিক্ষার্থীদের সঙ্গে, যার পার্শ্ব প্রতিক্রিয়া আগামীতে ভোগ করবে তারা। সাদেক খানের মন্তব্য, করোনা ভাইরাস আর 3-4 বছর থাকলে ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হয়ে বের হবে, শুকরিয়া, ধন্যবাদ ও অভিনন্দন। ফয়সল হোসেন লিখেছেন, এখন সবচেয়ে খারাপ জীবনযাপন করছে শিক্ষিত বেকাররা, না পারছে কাজ করতে, না পারছে চাকরি করতে, সার্টিফিকেট ধুয়ে খাওয়া ছাড়া উপায় নেই। অন্যদিকে গত কদিন ধরে আলোচনার জন্ম দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 বর্তমান ও সাবেক মেয়রের দ্বন্দ্বের বিষয়টি। পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগের ভিড়ে আজ মেয়র শেখ ফজলেনুর তাপসের মানহানি করবার অভিযোগ তুলে মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। এই নিয়ে নানা মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মহিন খান যেমন লিখেছেন, দুজনকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, দুজনেই দুর্নীতিবাজ। অন্যদিকে আব্দুল মজিদের মন্তব্য, বিবাদ হলেই কেবল লুটপাটের আসল চিত্র বের হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করে নিরপেক্ষ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।
ইলিয়াস কবির লিখেছেন, রাঘব বোয়ালদের ভাগাভাগি নিয়ে এখন কামড়াকামড়ি। পুরো দেশের প্রতিটি নেতার চিত্রই এখন এমন। অন্যদিকে একটি জাতীয় দৈনিকের ফেসবুক পাতার একটি ছবি বেশ আলোচনা জন্ম দিয়েছে ফেসবুকে, যেখানে দেখা যাচ্ছে পেছন থেকে ধেয়ে আসছে ট্রেন, সেদিকে ভ্রুক্ষেপ না করেই কানে হেডফোন গুঁজে রেল ক্রসিং পার হচ্ছেন এক তরুণ। ছবিটির নিচে আছে হাজারো মন্তব্য। পুতুল সাজিয়া সুলতানা লিখেছেন, অথচ এই ধরনের দুর্ঘটনায় ব্যক্তির নিজের দায় আছে, তা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমরা। সব দোষ পড়ে চালকের আর ব্যবস্থাপনার। তো এইসবই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফোন ইন রয়েছে আজকের পরিক্রমায় বাংলাদেশের রাত 10:30টায়। ততক্ষণ পর্যন্ত আমি শাকিল আনোয়ার এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services